বাংলাদেশের রাজনীতির মাঠে এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় কেউ যেন পেছন থেকে সুতো টানছে, কেউ যেন অদৃশ্য হাতে দাবার গুটি সাজাচ্ছে। আর এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে যে নাটক মঞ্চস্থ হচ্ছে তার কেন্দ্রে রয়েছে একটি প্রশ্ন, যে প্রশ্নটি লাখ লাখ মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। জামাত ইসলামী কি আসলেই তাদের সোনালী সম্ভাবনাকে নিজ হাতে ধ্বংস করতে চলেছে, নাকি এটা কোনো গভীর কৌশলের অংশ যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? রাতের অন্ধকারে যখন ঢাকা শহর ঘুমিয়ে পড়ে তখন রাজনৈতিক দলগুলোর অফিসে বাতি জ্বলে। সেখানে চলে গোপন বৈঠক, চলে দর কষাকষি, চলে আসন ভাগাভাগির হিসাব নিকাশ। কিন্তু এবারে হিসাব নিকাশে এমন কিছু সংখ্যা উঠে এসেছে যা দেখে যে কেউ চমকে উঠবে। এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা শুনলে মনে হবে কেউ বুঝি ইচ্ছাকৃতভাবে নিজের পায়ে কুড়াল মারছে। গল্পটা শুরু করা যাক একটু পেছন থেকে। ১৯৯১ সাল, বাংলাদেশে তখন গণতন্ত্রের নতুন সকাল। এরশাদের পতনের পর দেশে অনুষ্ঠিত হলো একটি নির্বাচন যা ছিল সত্যিকারের উৎসব মুখর। সে নির্বাচনে জামাতে ইসলামী এককভাবে অংশগ্রহণ করে এবং যে ফলাফল তারা অর্জন করে তা ছিল চোখ ধাঁধানো। ১২.১৩% ভোট পেয়ে তারা ১৮টি আসন জিতে নেয়। এটা ছিল তাদের ইতিহাসের সেরা পারফরমেন্স। এর বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাকে মানুষ চরমনায়ের পীরের দল বলে চেনে, তারা পেয়েছিল মাত্র 0.27% ভোট। আসুন একটুও না, 0। এখানে একটু থামুন, এই সংখ্যাগুলো মাথায় রাখুন, কারণ এই সংখ্যাগুলোই হলো আজকের গল্পের মূল চাবিকাঠি। ১৯৯৬ সালে আরেকটা নির্বাচন হলো। এবার জামায়াত পেল ৮.৬১% ভোট। আসন কমে দাঁড়ালো 3টিতে, কিন্তু ইসলামী আন্দোলন, তাদের ভোটের হার নেমে গেল 0.03%। আসন সে আগের মতোই 0। ২০০১ সালে জামায়াত পেল 4.28% ভোট, কিন্তু আসন পেল 17টি। জোটের শক্তিতে তারা ঘুরে দাঁড়ালো। আর ইসলামী আন্দোলন, তাদের ভোট আরও কমে দাঁড়ালো 0.01%, মানে প্রতি 10,000 ভোটে মাত্র একটি ভোট। আসন সে একই গল্প, 0। ২০০৮ সালে নির্বাচনে এলো নতুন একটি মোড় নিয়ে। এবার চরমনায়ের ভোটের হার একটু বাড়ল, 0.94%। এটাই ছিল তাদের ইতিহাসের সর্বোচ্চ ফলাফল। জামায়াত জোটবদ্ধভাবে সে নির্বাচনে পেয়েছিল 4.7% ভোট। এখন একটু অঙ্ক কষা যাক। জামায়াতের সর্বনিম্ন ভোট ধরলেও সেটা 4%, আর চরমনায়ের সর্বোচ্চ ভোট ধরলে সেটা 1%-এরও নিচে। অর্থাৎ জামায়াতের সবচেয়ে খারাপ সময়ে ভোটও চরমনায়ের সবচেয়ে ভালো সময়ের ভোটের প্রায় 5 গুণ। এই হিসাব যদি জামায়াত 5টা আসন নেয়, তাহলে জামায়াতের চরমনায়ের পাওয়া উচিত 1টা। জামায়াত যদি 200টা আসন পায়, তাহলে চরমনায়ের প্রাপ্য হওয়া উচিত 40টার কাছাকাছি কিছু। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো এই চরমনায় এখন দাবি করছে 150টি আসন, তারপর কমতে কমতে 100-এর নিচে আসতে রাজি নয় বলে জানাচ্ছে। এই দাবি কোন হিসাবের ভিত্তিতে, কোন যুক্তির আলোকে, তাদের ভোটের শতাংশ কত যে তারা এত বড় দাবি করতে পারে? এবার আসা যাক বর্তমান কথায়। বর্তমানে জামায়াতের ভোট কত? এটা কিন্তু জামায়াতের নিজেদের দাবি না, এটা হলো স্বয়ং প্রথম আলোর জরিপ। সে জরিপ অনুযায়ী জামায়াতের ভোট এখন প্রায় 35%, মানে তাদের একক ইতিহাসের সর্বোচ্চ ভোটের দ্বিগুণ। আর প্রথম আলো কোন দল? সবাই জানে এই পত্রিকা পারলে জামায়াতকে 0 দেয়, তাদের বিরুদ্ধেই লেখে, তাদের সমালোচনা করে। সে প্রথম আলোয় যখন বলছে জামায়াতের ভোট 25%, তখন বুঝতে হবে আসল সংখ্যা আরও বেশি হতে পারে। সারা বাংলাদেশে এখন জামায়াত একটি জোয়ার উঠেছে, দাড়িপাল্লার জোয়ার। মানুষ রাস্তায় নেমেছে এই প্রতীক নিয়ে, তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে। জুলাই বিপ্লবের পর থেকে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ। এই পরিস্থিতিতে খবর এলো জামায়াত একটি জোট করতে যাচ্ছে এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে। মানুষ খুশি হলো, ভাবলো ইসলামপন্থী দলগুলো এক হচ্ছে, এটা তো ভালো খবর। কিন্তু তারপর যা হলো তা দেখে অনেকের চোখ কপালে উঠে গেল। জামায়াত চরমনাইকে দিতে চাইল 30 থেকে 35টা আসন। এটা শুনে চরমনায়ের কিছু নেতার নাকি হার্ট ফেল হওয়ার উপক্রম হলো। তারা বলল এটা অপমান, তারা বলল এটা মেনে নেওয়া যায় না। তারা চাইল আরও বেশি, অনেক বেশি। এখানে প্রশ্ন জাগে, কোন যুক্তিতে, কোন হিসাবে? আপনারা ভোট 1%-এরও কম, অথচ আপনি চাইছেন 100টা আসন। এটা কি বাস্তবতা নাকি রূপকথা? কিন্তু গল্পের মোড় এখানেই শেষ নয়, গল্পের আসল চমক এখনও বাকি। রংপুর বিভাগের কথাই ধরা যাক। এই বিভাগে মোট 33টা আসন আছে। জামায়াতের দাবি হলো এই 33টার প্রতিটিতেই তাদের শক্ত অবস্থান রয়েছে। তাদের মনোবল হলো কমপক্ষে 24টা আসনে তারা জিতে আসবে। 24টার মধ্য থেকেও তারা 2টো আসন এনসিপিকে দিয়ে দিচ্ছে, আর 2-4টা হয়তো চরমনাইকে দেবে। এই খবর শুনে তৃণমূলের কর্মীদের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে।
তারা বলছে, আমরা বছরের পর বছর মাঠে কাজ করেছি, আমরা জুলুম নির্যাতন সহ্য করেছি, আমাদের নেতারা ফাঁসিতে গেছেন, আমরা জেল খেটেছি, আর এখন যখন আমাদের সময় এসেছে তখন আমাদের আসনগুলো এমন সব দলকে দিয়ে দেওয়া হচ্ছে যাদের মাঠে কোনো ভিত্তি নেই। তারা বলছে একটা কথা যা খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে ইলেকশন হবে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লার। যত কম আসনে দাঁড়িপাল্লা থাকবে ততই জামায়াত জোটের হারার সম্ভাবনা বাড়বে। এই কথাটা কি জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন, নাকি তারা এমন কোনো স্বপ্নে বিভোর যেখানে বাস্তবতার কোনো স্থান নেই? একটু পেছনে ফিরে তাকানো যাক। বিএনপির কথাই ভাবুন, তাদের ভোট 15% থাকার পরেও তারা কখনোই তাদের জোট সঙ্গে জামায়াতকে 30টার বেশি আসন ছাড়ত না। তারা বুঝত রাজনৈতিক কোনো দানের কাজ না, রাজনীতি হলো হিসাব নিকাশের খেলা। এখানে প্রতিটি আসনের মূল্য আছে, প্রতিটি ভোটের ওজন আছে। কিন্তু জামায়াত কি করছে? এনসিপির ভোট 2-3%, চরমনায়ের ভোট 3-4%, অথচ তাদেরকে এত আসন ছাড়া হচ্ছে যেন তারাই বড় দল। এই প্রসঙ্গে শহীদ নেতা আলী হাসান মুজাহিদের ছেলে আলী আহমেদ মারবুব একটি বক্তব্য প্রধানযোগ্য। তিনি লিখেছেন যে জোটসঙ্গীদের মধ্যে একটি কথা ছিল, সে কথা ছিল যে এই দল বা নেতা মুখ্য হবেন না, তিনি যে আসনে জয়ী হতে পারবেন তাকে সে আসনে নমিনেশন দেওয়া হবে। কিন্তু এই থিওরিটা সঠিকভাবে প্রয়োগ করা হচ্ছে বলে মনে হয় না। আসলেই তাই, জামায়াত নির্বাচনী কৌশল এখন সত্যি উদ্বেগজনক হয়ে উঠছে। জনপ্রিয় প্রার্থীদের আসনগুলো এমন দলের জন্য উৎসর্গ করা হচ্ছে যাদের গতিপথ সুবিধাজনক নয়। আর সবচেয়ে বড় ঝুঁকির বিষয় হলো এটা কোনো নির্বাচনী জোট না, এটা একটা সমঝোতা। সমঝোতা মানে কি? সমঝোতা মানে হলো কোনো বাধ্যবাধকতা নেই। নির্বাচনে জিতে যাওয়ার পর জয়ী দলগুলো মানে এনসিপি বা চরমনায় যদি চায়, তারা জামায়াতকে সাপোর্ট না দিয়ে বিএনপির সাথে গিয়ে মন্ত্রিত্বের অফার নিয়ে বিএনপিকে সরকারে বসাতে পারে। এটা কত বড় ঝুঁকি সেটা কি জামায়াত বুঝতে পারছে? এনসিপি আর চরমনাইকে সমঝোতার বিশ্বাস করাটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ চরমনাই এখনও কৌশলে জামায়াতকে মুনাফিক বলতে চাইছে। তারা 300 আসনে প্রার্থী দিয়েছে, পরে তা সমঝোতায় প্রত্যাহার করবে। রাজনীতিতে উদার হওয়া উচিত, অবশ্যই উদার হওয়া উচিত, সবার জন্য খোলা মন রাখাই ভালো। কিন্তু অতিরিক্ত উদারতা রাজনীতিতে তার কোনো সংজ্ঞা নেই। রাজনীতি তার দাতব্য এক জিনিস না। এবার আসা যাক প্রতীকের প্রসঙ্গে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা অনেকেই হালকাভাবে দেখছেন। চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন তাদের প্রতীক হাত পাখা নিয়ে 300 আসনেই মনোনয়ন জমা দিয়েছেন। যেখানে বড় বড় দলগুলো জোট করেও 50টা আসনের গ্যারান্টি পায় না, সেখানে হাত পাখা একা, যারা কিনা এর আগে কখনোই কোনো নির্বাচনে একটা আসনও জেতেনি, তারা নাকি এবার 125 আসন পাওয়ার স্বপ্ন দেখছেন। এই আত্মবিশ্বাসের প্রশংসনীয় হতো যদি তার পেছনে বাস্তবতার কোনো ভিত্তি থাকতো। তবে সবচেয়ে ভয়ের বিষয় হলো ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা খোলাখুলিভাবে এই জোটের বিরুদ্ধে কথা বলছেন। শেখ ফজলুল করিম মারুফ, মুফতি শামসুজ্জোহা, শরীফুল ইসলাম রিয়াদের মতো নেতারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। এখানে একটা তুলনা করা দরকার। জামায়াতের ছোট পর্যায়ের কোনো নেতাও কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে টু শব্দ করছে না, অথচ চরমনায়ের অনেক নেতার এই একতরফা সমালোচনা জোটের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এবার একটু ভিন্ন দিকে তাকানো যাক। জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সারা বছর দান খয়রাত করেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু রাজনীতিতে আর কল্যাণ কাজ এক জিনিস না। বিএনপির দিকে তাকান, তারা কি করছে? সারা বছর মাঠে কাজ করছে। সেলিমের মতো অভিজ্ঞ নেতাদেরও বিএনপি পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। স্পষ্ট করে বলে দিয়েছে, ধানের শীষ ছাড়া তোমাদের উপর কোনো ভরসা নেই। গণ অধিকার পরিষদের রাশেদ খানের কথা ভাবুন, শুধু জেতার জন্য তিনি বোঝেন প্রতীকের শক্তি কতটা। আর জামাত কি করছে? তারা হুটহাট করে এক রাতের সিদ্ধান্ত দলের সম্ভাবনাময় আসনগুলো এমন সব প্রার্থীদের হাতে ছেড়ে দিচ্ছে যাদের মাঠে আসলেই কোনো ভিত্তি নেই। এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে মাঠের সংগঠনের সাথে কোনো আলাপ না করে, কর্মীদের মনোভাব না বুঝে।